এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষ খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছে আমি মাহমুদা মৌমিতা। খেলাধুলার সব খবর জানাবো আমি সঞ্জয় তরফদার। তবে আগে জেনে নিচ্ছি শিরোনাম। বিচার বিভাগ বাঁচানোর দাবি চাপা দিতে রাজনৈতিক রং, তীব্র ক্ষোভ জানালেন প্রধান বিচারপতি। ঢাকা চট্টগ্রামে জলাবদ্ধতা দূর করতে আধুনিক হচ্ছে নগর আইন, 1 মাসে প্রতিবেদন দেবে কমিটি। বিপিএল এর 5 বিদেশি ক্রিকেটার খেলানোর পক্ষে মুশফিক, তরুণদের অভিজ্ঞতা অর্জনে দিচ্ছেন গুরুত্ব। রাজনাটে বাংলাদেশের মতামত পাঠানোর বিষয়ে হজে ভিসা জটিলতা, মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুক অ্যাপের মতো জানিয়ে দিচ্ছে সংবাদের পরের অংশে। বিচারকের শৃঙ্খলাবিধি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। আপিল বিভাগে মঙ্গলবার তোপের মুখে পড়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এজলাসে বিচারকদের বক্তব্য নিয়ে মন্ত্রী আনিসুলের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। বিচার বিভাগ এজলাসে কেন রাজনৈতিক বক্তব্য দেয় না বলে সাফ জানান তিনি। কোনো রাজনৈতিক বক্তব্য দেয় না বলে সাফ জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ রক্ষার প্রয়োজনেই কথা বলছে সর্বোচ্চ আদালত। সরকার প্রধান বিচারপতি ও কোর্টের স্বাধীনতা খর্ব করছে বলেও প্রধান বিচারপতি এস কে সিনহা জানান। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হলে আদালত কেন কথা বলতে পারবে না সেই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, দুই পক্ষের বক্তব্য লুফে নিয়ে প্রচার করছে সংবাদ মাধ্যম। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সকালে 799 পৃষ্ঠার রায় প্রকাশিত হয়েছে। এতে সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে আবারও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফিরল। পূর্ণাঙ্গ রায়ে 116 অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মত দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের 96 অনুচ্ছেদ সংশোধন করা হয়। পরে সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের 9 আইনজীবী। 2016 সালে সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত 3 জুলাই তা খারিজ করে আপিল বিভাগ। মঙ্গলবার ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। যে কোনো বিচারের বিরুদ্ধে যদি অদক্ষতা, যে কোনো অভিযোগ পাওয়া যায়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যেভাবে বিচার বিশ্লেষণ করে তদন্ত করে যেভাবে অপসারণ করা হতো, এখন থেকে সেইভাবেই করা হবে। সেটাই হলো আমাদের রায়ের চূড়ান্ত সিদ্ধান্ত। পূর্ণাঙ্গ রায়ে 116 অনুচ্ছেদকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মত দেওয়া হয়। 116 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, অধস্তন আদালতের কোনো বিচারকের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। রায় প্রকাশের পর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল জানান, আদালত রায় দিলেও সংবিধান প্রতিস্থাপনের এখতিয়ার সংসদের। ওনারা রেস্টোর করেছেন, কিন্তু আমার বক্তব্য হলো সংবিধানের যে কোনো ধারা এটা সংশোধন করা, বাদ দেওয়া সবটাই পার্লামেন্টের ব্যাপার। কোর্ট নিজেই সব রেস্টোর করে দেন, তাহলে তার পার্লামেন্টের থাকার কোনো দরকার হয় না। যেটা অর্ডার অফ দ্য কোর্ট আমরা বলি, সেখানে 116 সম্বন্ধে কোনো কথা বলা নাই, তাহলে 116 বাতিল হয়েছে বলে ধরা যাবে না। এদিকে পূর্ণাঙ্গ রায় না পড়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আইনমন্ত্রী। আমি পূর্ণাঙ্গ রায় না পড়া পর্যন্ত আমি কোনো মন্তব্য করব না। 1972 সালের মূল সংবিধানে বিচারকদের অপসারণ ক্ষমতা ছিল জাতীয় সংসদের হাতে। চতুর্থ সংশোধনীর মাধ্যমে তা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পরে জিয়াউর রহমানের সামরিক শাসনামলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান করা হয়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদ, আমরা পরপর দুটি প্রতিবেদন দেখলাম। আমার কাছে যেটি মনে হয় যে সর্বোচ্চ যেই দুটি জায়গায় আমরা আমাদের আস্থার জায়গা মনে করি, সেই দুটি জায়গায় যখন সংঘর্ষ, এরকম সরাসরি সংঘর্ষ বলছে এক পাল্টাপাল্টি বক্তব্য তৈরি হয়। আপনাকে একজন পাওয়া গেল যার আসলে নির্বাহী বিভাগের উপর অনেক আস্থা রয়েছে। আমরা জানতাম যে আমাদের সর্বোচ্চ আস্থার জায়গাটা আসলে বিচার বিভাগই, কারণ নির্বাহী বিভাগও অনেক সময় ভুল করতে হয়। নির্বাহী বিভাগও আমার সাথে দ্বন্দ্বে জড়ায়। আমার দ্বন্দ্বে যখন নির্বাহী বিভাগ, যাদের হাতে ক্ষমতা, তারা জড়ায়, তখন আমরা আসলে বিচার বিভাগের কাছে আশ্রয় চাই। কিন্তু বিচার বিভাগ আজকে যে ক্ষোভের প্রতিক্রিয়া জানাচ্ছেন, সেই ক্ষোভের প্রতিক্রিয়া জানানোর জায়গাটি আসলে খুব সরল। এর আগে আপনি জানেন যে আইনমন্ত্রী তার এক বক্তব্যে বলেছিলেন যে বিচারকরা এজলাসে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এই কথা ধরে প্রধান বিচারপতি বলছেন যে তারা তো আসলে কোনো ব্যক্তি বিশেষ, মানে নিজেদের কোনো স্বার্থকে আপহেল করার জন্য না, বিচার বিভাগের স্বাধীনতাটাকে বজায় রাখার জন্য। কারণ তারা চিরকাল বিচারক থাকবেন না, তারা বিচারক আসনটাকে মহিয়ান করার জন্য
মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য তারা বক্তব্য দিচ্ছে। না, আমার কথা হচ্ছে এই কথাগুলো এত খোলাখুলি কোনো বলার বিষয় না। না, আমার কাছে মনে হয় যে এটা গুড সাইন, খোলাখুলি কথা বলা উচিত। আমরা গণতন্ত্রের মধ্যে সব কথা খোলাখুলি বলবো। খোলাখুলি বললে যেটা মানে আমার কাছে মনে হয় যে যেটা ভালো, যে আপনি আসলে পেছনে কিছু বলছেন না, পেছনে কিছু করছেন না, সবকিছু ট্রান্সপারেন্ট থাকছে, স্বচ্ছতা থাকছে। এটা যেহেতু একটা দেখেন, আমি জাস্ট একটা কথা বলিনি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যেন পরস্পরের সাথে একটা মানে দ্বন্দ্বমুখর অবস্থায় না থাকি, সেই জায়গাটাই পরস্পরকে বলছিলাম গ্রহণ করার ব্যাপারটা। আমি সেটাই বলছি যে যখনই প্রধান বিচারপতি বা আইনমন্ত্রী অথবা প্রধান বিচারপতি বা অ্যাটর্নি জেনারেল যখন কোনো দ্বন্দ্ব জড়াবে, তখন কিন্তু এক ধরনের পক্ষ বিপক্ষে কিন্তু তৈরি হয়, মানুষের মধ্যে একটা প্রভাব তৈরি হতে পারে। কিন্তু এক নাম্বার। দুই নম্বর হচ্ছে যেহেতু বৃহস্পতিবার দিন একটা আলোচনার কিন্তু সুযোগ সময় আছে, তো এই যে ডিসকাশন গুলো বা একাডেমিক ডিসকাশন যদি আমি এটাকে বলি, এই ডিসকাশন গুলো তো সেখানেও হতে পারে, এই যে কোনটা আসলে সাংঘর্ষিক কিনা বা কথাবার্তা ধরন কিভাবে হতে পারে। আপনার এই কথার সাথে অবশ্য অনেকেই একমত। আমি দেখেছি যে অনেক যারা প্রবীণ আইনজীবী আছেন, আইন বিশেষজ্ঞ আছেন, তারাও আসলে এই ধরনের মতামত পোষণ করছেন। আমি ব্যক্তিগতভাবে এই প্রকাশ্যে এই ধরনের আলোচনা আসলে বিপক্ষে না, কারণ তারা কেউই আমার কাছে মনে হয় প্রধান বিচারপতি আসলে খুব অনেক বেশি ক্ষমতা চাইছেন বলে সেটি করতে চাইছেন না। আমার কাছে মনে হয় আসলে অ্যাটর্নি জেনারেল যেটি বলছেন যে বিধি যদি সুপ্রিম কোর্ট তৈরি করে দেয় তাহলে আসলে পার্লামেন্ট কি করবে। আবার সুপ্রিম কোর্ট যেটি বলছে যে সকল কাজ যদি মন্ত্রণালয় করে দেয় বা কর্তৃপক্ষ হিসাবে যদি নির্বাহী বিভাগেরও যিনি প্রধান মহামান্য রাষ্ট্রপতি যদি করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আসলে সুপ্রিম কোর্ট কি করবে। এই আলোচনাগুলি কিন্তু আসলে একাডেমিক, এই একাডেমিক আলোচনাগুলি দরকার। আমি এই কারণে মনে করি যে অন্য সময় আমরা কি দেখেছি, অন্য সব আলোচনা ক্ষেত্রে এক ধরনের নির্বাহী আদেশে এক ধরনের সংখ্যাগরিষ্ঠতার আইন চাপিয়ে দেওয়া, কিন্তু এই আলোচনাগুলি যখন থাকবে, এই আলোচনাগুলি নিয়ে আরো আলোচনা হবে, তার ফলে আমরা নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছাতে পারবো। তবে এটা যেন ব্যক্তিগত কোনো পর্যায়ে না যায় সেটি লক্ষ্য করাই আসলে আমাদের সার্বিক দিকটা আসলে চিন্তা করতে হবে। যাই হোক, আমরা পরের খবরে চলে যাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 15 আগস্ট শুধু একটি পরিবারকে হত্যা নয়, মুক্তিযুদ্ধের বিজয় চেতনা হত্যার চেষ্টা ছিল ষড়যন্ত্রকারীদের। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত বলে আবার অভিযোগ করেছেন তিনি। বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শোকের মাস আগস্টের প্রথম দিনে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট এবং খুনিদের নৃশংসতার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। হঠাৎ একদিন শুনলাম আমাদের কেউ নেই, আমরা এতিম হয়ে গেছি, নিঃস্বরিক্ত হয়ে গেছি। প্রধানমন্ত্রী বলেন, মনে মনে পাকিস্তানপন্থীরাই মোস্তাক জিয়ার ষড়যন্ত্রে অংশ নিয়ে জাতির পিতাকে হত্যা করে। 15ই আগস্ট শুধু একটি পরিবারকেই হত্যা না, এ হত্যা ছিল বাঙালি জাতির স্বাধীনতার যে বিজয়, সেই বিজয়কে হত্যার চেষ্টা। যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই আদর্শকে হত্যার চেষ্টা। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। চক্রান্তকারীদের কারণেই দেশের সবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি বঙ্গবন্ধু। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, ওই 15ই আগস্টের কালো দিবস যদি বাঙালির জীবনে না আসতো, তাহলে এই বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মধ্যেই সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত হতো। বাঙালি জাতি হতো সারা বিশ্বে একটা মর্যাদাপূর্ণ জাতি। জাতির পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপকভাবে যে কাজ করেছে তার ফল পাচ্ছে এদেশের সাধারণ মানুষ। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়া 15 আগস্ট মিথ্যা জন্মদিন পালন না করার প্রতিশ্রুতি দিলে বিএনপির সঙ্গে সংলাপে রাজি আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এই কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সবসময় আলোচনার পরিবেশ নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন তিনি। সংলাপের জন্য যারা পরামর্শ দেন, বলবো বেগম জিয়াকে বলুন 15ই আগস্ট ভুয়া জন্মদিবস পালন থেকে বিরত হোক। এই জন্য জাতির কাছে ক্ষমা চাক এবং আর করবেন না, এবারেও করবেন না, এই প্রতিশ্রুতি দিলে সংলাপের পরিবেশ সৃষ্টি হবে। বিকল্প বাম জোট গঠন করেছে কয়েকটি সংগঠন। এই জোটে রয়েছে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। রাজধানী পুরানা পল্টনে দুপুরে সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন নেতারা। অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, সরকারের সঙ্গে সম্পৃক্ত কোনো দলকে তারা জোটে নেবেন না। সরকার আগামী নির্বাচন প্রভাবিত করতে বলেও আশঙ্কা
করেছেন তিনি। এজন্য নির্বাচন কমিশনকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান সেলিম। নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন জোটের নেতারা। সরকারের সঙ্গে সম্পৃক্ত কোনো শক্তি আমাদের দাবি, যেহেতু আওয়ামী লীগ আর বিএনপির বাইরে আমরা বিকল্প করে তুলতে চাই, সুতরাং সেরকম কোনো শক্তিকে সঙ্গে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জলাবদ্ধতা এবং সেবা সংস্থার সমন্বয়হীনতা দূর করতে ঢাকা, চট্টগ্রাম, ওয়াসা এবং সিটি কর্পোরেশনের আইন সংস্কার করতে যাচ্ছে সরকার। এই বিষয়ে কমিটি করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এই প্রতিবেদন অনুযায়ী নেওয়া হবে আইন সংস্কারের উদ্যোগ। জলাবদ্ধতা সহ ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে গত 16 জুলাই আন্তঃবিভাগীয় সমন্বয় সভা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 3 মন্ত্রীর উপস্থিতিতে সভায় সিদ্ধান্ত হয় রাজধানীর বিভিন্ন সেবা সংস্থার কাজের সমন্বয় করবে সিটি কর্পোরেশন। এর 10 দিনের মাথায় জলজটে নাকাল হয় নগরবাসী। দক্ষিণের মেয়র সাইদ খোকনের অভিযোগ ছিল জলাবদ্ধতা সমাধানের প্রধান দায়িত্ব ঢাকা ওয়াসার, কিন্তু বারবার তাগাদা দিয়েও সাড়া পাওয়া যায় না তাদের। রাজধানীর জলাবদ্ধতা নিরসনের উপায় খুঁজতে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সভা ডাকেন স্থানীয় সরকার মন্ত্রী। সিটি মেয়র, ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার প্রধানদের উপস্থিতিতে এ সভায় মন্ত্রীও স্বীকার করেন সমন্বয়হীনতার বিষয়টি। এইসব বেসিক নিড যারা ফুলফিল করবে সেসব সংগঠন কিন্তু করা, সংগঠনগুলো তৈরি করা আছে। এখন আমি যেটা বুঝলাম যে এর সমন্বয়ের অভাব হচ্ছে, সমন্বয়ের ব্যাপক অভাব হচ্ছে। ওয়াসা করে নাই, ওয়াসা বলবে যে সিটি কর্পোরেশন করতেছে না, ব্লেম গেম কিন্তু আমাদের করার কোনো রকম সুযোগ নাই। জলাবদ্ধতা দূর করা নিয়ে বরাবরই একে অপরকে দুষছে সিটি কর্পোরেশন ও ওয়াসা। মন্ত্রী বলছেন ঢাকার সাম্প্রতিক জলজট চোখ খুলে দিয়েছে সরকারের, তাই এই 2 সংস্থার আইন সংস্কার করা দরকার। কমিটির টার্মস অফ রেফারেন্স থাকবে, এই আইন কানুনগুলি একটু বিবেচনা করা। ওয়াসার কি আইন, ওয়াটার আর স্যানিটেশনে সিটি কর্পোরেশনের কি আইন এবং তারা কি করতেছে, এটারে আপডেট করে আইন কি কি পরিবর্তন করলে এটা কিন্তু খোলা মনে করতে হবে, কাজে এটা কিন্তু যুদ্ধের ভাবনা। নগরীতে 15 কিলোমিটার বক্স কালভার্ট রয়েছে। এসব কালভার্ট জলাবদ্ধতা নিরসনে কতটা কার্যকর সে বিষয়টিও জানানোর নির্দেশ দেন মন্ত্রী। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে একটা বিরতি দিচ্ছি। নটা 21 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ভিসা জটিলতায় অন্তত 40,000 যাত্রীর হজ যাত্রা নিয়ে শঙ্কা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এই জন্য হাব আর ধর্ম মন্ত্রণালয়কে দায়ী করছেন মন্ত্রী। তবে হাব বলছে সৌদি কর্তৃপক্ষ হাজি প্রতি অতিরিক্ত 2000 রিয়াল ধার্য করায় ভিসা পেতে দেরি হচ্ছে। আর হজ অফিস বলছেন যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিমান কর্তৃপক্ষের। পর্যাপ্ত যাত্রী না থাকায় মঙ্গলবার বাতিল হয়েছে বাংলাদেশ বিমানের ঢাকা জেদ্দাগামী 3টি হজ ফ্লাইট। এ নিয়ে 9 দিনে বাংলাদেশ বিমানের 9টি হজ ফ্লাইট বাতিল হলো। অথচ হজ ক্যাম্পে 10 দিন আগে এসেও ভিসা না পাওয়ায় ইমিগ্রেশন ফটকে দাঁড়াতে পারছে না অনেক হজযাত্রী। অনিশ্চিত হয়ে পড়েছে তাদের হজ পালন। আজকাল করে এই সময়টা অতিবাহিত করছে, এখনো ভিসাও লাগতেছে না, টিকিটও পাচ্ছি না, দেরি হচ্ছে, বলতেছে আপনার অতিরিক্ত টাকা আমাদেরকে দিতে হবে। ভিসা জটিলতা ও মোয়াল্লেম ফি সহ নানা কারণে যাত্রীরা সমস্যায় পড়ছেন 24 জুলাই থেকেই। বিমানের 177টি ফ্লাইটের প্রথম 9টি ফ্লাইট এরই মধ্যে বাতিল হওয়ায় যে যাত্রী জট দেখা দিয়েছে তা আগামী দিনে আরও ভয়াবহ হবে বলে দাবি করছেন বিমান পরিবহন মন্ত্রী। পরিবহনের দিক থেকে বিমানের কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে জটিলতা সৃষ্টি হয়েছে এটা যদি সমাধান না হয় তাহলে শেষ পর্যন্ত প্রায় 40,000 যাত্রীর তাদের বিমান পরিবহন এটা অনিশ্চিত হয়ে পড়বে। হজ এজেন্সি সংগঠন হাব বলছে অতিরিক্ত টাকার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে না। সেই সাথে হজ যাত্রীদের নিরাপদে সৌদি আরবে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিমান কর্তৃপক্ষের।
তারপরেও গত বছর 20টি ফ্লাইট বিমান ক্যান্সেল করতে হয়েছে, এবার সেই পরিমাণ ফ্লাইট ক্যান্সেল করতে হয়নি। সঙ্গত কারণে আমি মনে করি সমস্যা হবে না, তারপরেও বিমানকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত 82,000 যাত্রীর পাসপোর্ট হাতেই পায়নি হজ অফিস। তারা জানায় এজেন্টদের কাছ থেকেও জমা পড়ছে কম পাসপোর্ট। বাড়তি টাকার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি সরকারের সাথে যোগাযোগ হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে সকল পর্যায়ে যারা আছেন এ ব্যাপারটিতে কনসার্ন, কিভাবে এটি খুব শীঘ্রই সমাধান হয় এ ব্যাপারে একেবারেই যে কেউ চুপচাপ আছে বিষয়টি এমন না। মঙ্গলবার পর্যন্ত ভিসা পেয়েছে প্রায় 45,000 হজ যাত্রী। এর মধ্যে জেদ্দায় পৌঁছেছেন 35,870 জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর জানার জন্য সঞ্জয় তরফদার যাচ্ছে আপনার কাছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার মতামত কাল জানা যাবে, সেরকমই আমরা একটা পজিটিভ ইঙ্গিতই পাচ্ছি, দেখা যাক কি হয়। আর তাছাড়া মুশফিক আজকে আবারও বিপিএল রাজশাহী কিংসের আইকন হয়েছে, সেই খবরটিও আছে। রাইট, বিরতির পর যা থাকছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটার সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন কাল সমঝোতার ইঙ্গিত। চ্যাম্পিয়নশিপ লিগে পাতানো ম্যাচ বন্ধে ক্লাবগুলো একজোট, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাফুফে। নটা 30 ফিল্ম রাত 9টা খবর। বিপিএলে 5 বিদেশি খেলোয়াড়ের পক্ষে মুশফিকুর রহিম। মাঠ কিংবা মাঠের বাইরে বিদেশি ক্রিকেটারদের সাথে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তরুণ ক্রিকেটাররা, মনে করছেন টাইগার টেস্ট অধিনায়ক। দলবদলে এবার বিপিএল এর রাজশাহী কিংসের হয়ে খেলবেন মুশফিক। গতবারের রানার্স আপের এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বিপিএল এর সর্বোচ্চ রানের মালিক। যদি 4 জন থাকে সেক্ষেত্রে হবে কি আমাদের 7 জন খেলবে এবং 7 জনের খেলার সুযোগ, মানে আপনি যদি 8টা টিম দেখেন প্রায় 56 জন প্লেয়ার খেলবে এবং সেটা ঘুরে ফিরে প্রায় 100 জন হতে পারে। তো 100 জন খেলোয়াড়ের সুযোগ থাকা মানে আপনার যে কোনো 2 জন যদি আমরা এই একটা সিজন থেকে বের হয়, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে। বিপিএলে 5 বিদেশি খেলানো নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে। ওডিআই অধিনায়ক মাশরাফি 4 বিদেশি খেলানোর পক্ষে, পাশে পাচ্ছেন অন্য ক্রিকেটারদেরও। ফ্র্যাঞ্চাইজিদের অধিকাংশেরও আপত্তি ছিল না, কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে 5 বিদেশি খেলানোর নিয়ম করেছে। গভর্নিং কাউন্সিলের এই সিদ্ধান্তে আপত্তি নেই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের, বরং তরুণ ক্রিকেটারদের জন্য শেখার মঞ্চ হিসেবে দেখছেন মুশি। আমাদের যদি ওইরকম পাওয়ারফুল বলেন বা ওইরকম মানে পিঞ্চ হিটার বলেন, ওইরকম যদি কিছু বা ওইরকম এক্সট্রাঅর্ডিনারি বেঞ্চ স্ট্রোক বা এরকম টাইপের কিছু অলরাউন্ডার যদি বলেন যে আমাদের যদি বাংলাদেশ ক্রিকেট টিমেও থাকতো, তাহলে কিন্তু আমাদের টি20-র অ্যাটলিস্ট রেজাল্টটা আরও কিন্তু অনেক বেটার হতো। এখানে অনেক হাই কোয়ালিটি প্লেয়াররা আসে যাদের সাথে আপনি খেললে ড্রেসিং রুম শেয়ার করলে অনেক ইম্প্রুভমেন্ট হয়, যেটা কিনা ফার্স্ট এডিশন হওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি। আমরা অলমোস্ট ফার্স্টবার যখন খেলেছি তারপরে কিন্তু আমরা ইমিডিয়েট এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত খেলতে পেরেছি। গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন মুশফিক। ব্যক্তিগত অর্জনে সফল হলেও দলীয় সাফল্যে ব্যর্থতার পাল্লা ভারী ছিল। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে সম্পর্ক তিক্ত হয়েছে। সাফল্যের খোঁজে বরিশাল ছেড়ে এবার নতুন ঠিকানা করেছেন রাজশাহী কিংসে। ঘরের ছেলে ঘরে ফিরে সাফল্যের প্রত্যাশা করছেন মুশফিক। সবসময় আশা নিয়ে মানুষ বেঁচে থাকে এবং আমিও চেষ্টা করি যেখানেই যাই নিজের 100% দেওয়ার। এখন যদি অ্যাজ এ টিম হিসেবে কেউ অনেক সময় পারফরমেন্স না হয়, এটা আসলে তখন ডিফিকাল্ট হয়ে যায়। তো এবার আশা করছি আমি যেন অ্যাজ ইন্ডিভিজুয়াল হিসেবে ভালো খেলতে পারি এবং অ্যাজ এ টিম হিসেবে আমার যে কলিগরা আছে, যে 3 জন বলেছে যে 3 জনকে রিটেইন করেছেন, তারাও অনেক ভালো প্লেয়ার এবং তারা ন্যাশনাল টিমে খেলেছেন। তো আমি চেষ্টা করব যে তাদেরকে নিয়ে এবং আমাদের যে ফরেন কালেকশন আছে সবাইকে নিয়ে যেন এইবারের রেজাল্টটা যেন আমাদের ফরে নিয়ে আসে। গতবার অল্পের জন্য শিরোপা হাতছাড়া করেছে রাজশাহী কিংস। মাঝারি মানের দল নিয়েও রানার্স আপ হয়েছিল পদ্মাপাড়ের দলটি। এবার মুশফিকের নেতৃত্বে শিরোপা স্বপ্ন রাজশাহী কিংসের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়নশিপ লিগে পাতানো ম্যাচ বন্ধে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে ক্লাবগুলো। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাফুফে। 2 দিন পিছিয়ে 6 আগস্ট শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপ লিগ। প্রথম পর্বে ভেন্যু কমলাপুর স্টেডিয়াম, পরের রাউন্ডের জন্য পরিকল্পনায় আছে রংপুর স্টেডিয়াম ও ফেনী সকারের মাঠ। ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর চ্যাম্পিয়নশিপ লিগ। সেরা 2 দল টিকিট পাবে প্রিমিয়ার লিগের। শেষ মুহূর্তে আবারও পিছিয়ে 6 আগস্ট শুরু হচ্ছে বিসিএল। লিগে অংশ নিচ্ছে 10 দল। তবে প্রশ্ন উঠেছে নোফেল স্পোর্টিং ক্লাবের অন্তর্ভুক্তি নিয়ে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার নতুন ক্লাবটি কেন সরাসরি খেলছে চ্যাম্পিয়নশিপ লিগে?
আমি 5 বছর পারিনি ডবল ডিজিটে যেতে, তো অনেক কষ্ট করে হচ্ছে আমাকে এই 10টায় আসতে হয়েছে। সেই কারণে কিছু নীতিমালা, কিছু পায়ে তাকানো, পিছনে তাকানো, কেউ পিছন দিকে না তাকিয়ে আমি আসলে এটি করেছি। শুধু প্রিমিয়ার লিগ নয়, প্রথম বিভাগ ও চ্যাম্পিয়নশিপ লিগেও পাতানো ম্যাচের অভিযোগ নিয়মিত। প্রমাণ মিললেও বাইলজের মারপ্যাচে পার পেয়ে গেছে অনেকেই। তাই ম্যাচ ফিক্সিং বন্ধে বাফুফের নজরদারি বাড়ানোর দাবি ক্লাবগুলোর। আমরা অফিসিয়ালরা জানি না, কিন্তু কিছু প্লেয়ার আর কিছু কোচ তারা মিলে টিমটাকে মানে তারা নিজের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কিন্তু কি জানি ক্লাব এই ব্যাপারে জানে না। আশা রাখি ফুটবলের জায়গায় আছে কিছু সংখ্যক ল্যাকিং, যেটা আছে এটা যদি ফুলফিল করা হয়, ফুটবল তার যে হারানো গৌরব, যে ঐতিহ্য, সেই জায়গায় ফুটবল ইনশাল্লাহ চলে আসবে। পাতানো ম্যাচ নিয়ে বরাবরই উদাসীন ফেডারেশন, এবার কঠোর হওয়ার আশ্বাস। সাংগঠনিক তাদের আরো নিজেদের দুর্বলতার কথা নিজেরাই এসে জানিয়েছে ফেডারেশনকে, সেই কারণে আমরা বাস্তবসম্মতভাবে তাদের পরে কোনো রকম নিতে পারি না। তবে ভবিষ্যতে যদি কোনো দল চ্যাম্পিয়ন হয়ে না খেলে উইদাউট ইনফরমেশন, বাইরে অনুযায়ী কিন্তু সে সাসপেন্ড হবে। মঙ্গলবার চুক্তি স্বাক্ষর ও লোগো উন্মোচিত হয়েছে চ্যাম্পিয়নশিপ লিগের। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতার ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার সমস্যা সমাধানে দুই পক্ষের আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের দাবি, বুধবার যৌথ সংবাদ সম্মেলনের সমাধানের ঘোষণা আসতে যাচ্ছে। তবে সমাধান না হলে বাংলাদেশ সফরে আসবেন না বলে হুমকি দিয়ে রেখেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। একের পর এক ডেডলাইন পার হচ্ছে, তবুও সমাধান আসছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটে। সোমবারই গণমাধ্যমগুলো বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছিল 24 ঘন্টার মধ্যেই নতুন লভ্যাংশ বন্টন চুক্তিতে সমঝোতা করতে যাচ্ছে ক্রিকেটাররা। তবে সেই সময়ও পেরিয়েছে, আসেনি কোনো সমাধান। তবে অস্ট্রেলিয়ান কোনো গণমাধ্যমের দাবি, মঙ্গলবারের আলোচনায় দুই পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যৌথ এক বিবৃতিতে সমস্যা সমাধানে বিষয়টি জানাবে। বুধবারই আসতে পারে এমন ঘোষণা দাবি করছে সিডনি মর্নিং হেরাল্ড। পত্রিকাটি বলছে, নতুন এক লভ্যাংশ বন্টন চুক্তিতে রাজি হয়েছে দুই পক্ষ, যেখানে ক্রিকেটারদের লভ্যাংশের ভাগ 27% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। চুক্তিতে অন্তর্ভুক্ত হচ্ছেন 120 জনের বেশি নারী ক্রিকেটার। এরই মাঝে স্টিভেন স্মিথ সাফ জানিয়ে দিয়েছেন, সমাধান না হলে বাংলাদেশ সফর প্রত্যাহার করবেন ক্রিকেটাররা। 18ই আগস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। সফরের প্রস্তুতি হিসাবে 10 আগস্ট থেকে ডারউইনে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। তাই এই সপ্তাহে সমাধানে পৌঁছতে চায় ক্রিকেটাররা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমার কাছে, আরো খবর জানাবেন মৌমিতা ও খালেদ। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। 57 ধারার অপপ্রয়োগ বন্ধে সরকারের সঙ্গে একযোগে কাজ করবে টেলিভিশন সংবাদপত্র মালিকদের সংগঠন অ্যাটকো ও নোয়াব। ঢাকা ক্লাবের সংগঠন দুটির বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। নোয়াবের সভাপতি মতিউর রহমান বলেন, ডিজিটাল ওয়ার্ল্ডে এক ধরনের নৈরাজ্য চলছে। ফেসবুক, টুইটার ও ইউটিউবে যে হারে বিজ্ঞাপন যাচ্ছে তাতে রাজস্ব হারাচ্ছে সরকার। আর অ্যাটকো সভাপতি সালমান এফ রহমান বলেন, গণমাধ্যম শিল্প বড় হচ্ছে। এই খাতে সুষ্ঠু পরিচালনা ও বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন বন্ধের সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে। সংবাদপত্রের পাশাপাশি টেলিভিশন সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড তৈরির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি। গুগল, ফেসবুক, তারা নির্বিচারে বহু বিজ্ঞাপনের অর্থ এখান থেকে তারা নিয়ে যাচ্ছে। সেজন্য বাংলাদেশকে কোনো ট্যাক্সও দিতে হচ্ছে না। একটা নতুন পরিস্থিতি উদ্ভব হয়েছে, যেখানে বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যে আরও আলোচনা, বিষয়গুলি নিয়ে সরকারের সঙ্গে আলো আলোচনা করার প্রশ্ন আছে। সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নটা আছে, সেখানে 57 ধারার বিষয়টা এসেছে। যতভাবে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যে যতগুলি সমস্যা আছে আমরা এটা কিন্তু সরকারের সাথে আলো আলোচনার মাধ্যমে কিন্তু আমাদেরকে এই সমস্যাগুলি আমাদের সমাধান করতে হবে, এবং সেভাবেই আমরা এখন উদ্যোগ নিব। আমরা সরকারকে আমরা অ্যাপ্রোচ করব দ্যাট ওনাদের সাথে বসে কিভাবে আমাদের সমস্যাগুলি সমাধান করা যায়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, মন্ত্রিসভার আগামী বৈঠকে অনুমোদনের জন্য উঠতে পারে সম্প্রচার নীতিমালা। সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাটকোর নতুন কমিটি মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই কথা জানিয়েছেন। টেলিভিশন শিল্পের উন্নয়নে সরকার সবার মত নিয়ে কাজ করবে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি আরো বলেছেন, টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুযোগ সুবিধা নিয়েও ভাবছে সরকার। এই লক্ষ্যে মালিকদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রী। অন্যদিকে সম্প্রচার নীতিমালার চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় পাঠানোর আগে দেখানোর দাবি জানিয়েছেন অ্যাটকো নেতারা। প্রায় সম্প্রচার আইনটি আমরা প্রায় চূড়ান্ত করে এনেছি। এটা দীর্ঘ 2 বছর ধরে আমরা আলোচনা করছি এবং সকল অংশীজন এখানে অংশগ্রহণ করেছে, এবং সম্প্রচার আইনটা মন্ত্রী পরিষদে যাওয়ার অপেক্ষায় আছে। আমরা আশা করছি মন্ত্রী পরিষদ যদি অনুমোদন করে, তাহলে আগামী এই অক্টোবর মাসে
যে সংসদটা বসবে সেই সংসদে আমরা এই আইনটি পাঠাতে পারবো। আরো খবর জানার আগে নিচে একটি বিরতি, আর ফিরে এসে যা থাকছে। ঈদুল আজহায় শাকিব খানের সঙ্গে পর্দা মাতাবেন বুবলি পরিমণি, 3 ছবির মুক্তি চূড়ান্ত। খালেদ এবং সঞ্জয়, আমরা কিছু মতামত চেয়েছিলাম দর্শকের কাছ থেকে। হজে ভিসা জটিলতা নিয়ে অনেকগুলো মতামত এসেছে। মুনতাহা তিনি বলছেন যারা হজ করতে পারবেন না তাদের ক্ষতিপূরণ করবে কে? শুভ তিনি বলছেন ডিজিটাল যুগে যদি এসব হয় তাহলে বিষয়টি হতাশার, প্রশাসনের উচিত খুব দ্রুত তৎপর হয়ে বিষয়গুলো সমাধান করা। এবং রিফাত তিনি বলছেন সরকারের উচিত হজের পুরো প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ করা, এতে বিদেশে দেশের ভাবমূর্তি বাড়বে। এবং সামিরা তিনি বলছেন যাদের কারণে হাজিরা চরম হতাশার মধ্যে পড়েছেন তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। আশাদ বলছেন ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সির জটিলতায় সংকট দেখা দিয়েছে। রিয়াজুল বলছেন প্রতি বছর হজ নিয়ে অব্যবস্থাপনা হয়, দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না। মিজান বলছেন ভিসা জটিলতায় যা হাজিদের যাওয়া অনিশ্চিত, তাহলে ধর্ম মন্ত্রণালয় এতদিন কি করলো? সাইমা বলছেন অন্য দেশে এরকম ভোগান্তি হয় না, আমাদের দেশে প্রতি বছর হাজিদের এরকম ভোগান্তিতে পড়তে হয় কেন? সোহেল বলছেন সরকারের উচিত হজ নিয়ে যে কোনো দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। মেহেদী বলছেন হাজিরা নিরাপদে যেন হজ পালন করতে পারে সেই প্রচেষ্টা সরকারের চালানো উচিত। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, দর্শকরা নানা ধরনের মন্তব্য আমাদের কাছে পাঠিয়েছেন। ঈদুল আজহায় মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে 3টি সিনেমা, মুক্তি প্রতীক্ষায় আছে আরো 2টি। সব ঠিক থাকলে ঈদে বড় পর্দা মাতাবেন শাকিব খান, বুবলি ও পরিমণি। যেখানে মানুষ শাকিব বুবলি জুটির সিনেমা অহংকার ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি নিয়েও প্রেক্ষাগৃহে ছবিটি আনতে পারেননি প্রযোজক। তবে এবার ঈদুল আজহায় ছবিটির মুক্তি নিশ্চিত করেছেন পরিচালক শাহাদত হোসেন লিটন। ঈদে চূড়ান্ত হওয়া আরেক সিনেমা রংবাজ, এ ছবিতেও শাকিবের বিপরীতে শবনম বুবলি। আব্দুল মান্নান পরিচালিত যৌথ প্রযোজনার ছবিটিও আছে আসন্ন ঈদের হল বুকিং প্রতিযোগিতায়। 2 বছর আগে নির্মিত চলচ্চিত্র সোনাবন্ধু মুক্তি পাচ্ছে ঈদে। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ছবির কেন্দ্রীয় আকর্ষণ পরিমণি, আছেন ডিএ তায়েব আর পপিও। চলচ্চিত্র প্রদর্শক সমিতি মিশা সওদাগরকে বয়কট করায় মুক্তি পাচ্ছে না তার অভিনীত সিনেমা পাশান। শুটিং শেষ না হওয়ায় আসবে না যৌথ প্রযোজনার ছবি নূরজাহান। এই কোরবানি ঈদে জাজের কোনো ছবি রিলিজ হচ্ছে না এবং জাজ কোনো ছবি ডিস্ট্রিবিউশনও করছে না। এই অবস্থায় তৈরি হয়েছে মালেক আফসারি পরিচালিত পরিমণি ও জায়েদ খান জুটির অন্তর্জালার মুক্তির সম্ভাবনা। এখনো যদি ঈদের 1-1.5 মাস বাকি আছে, আজকাল ডিজিটাল ছবি রিলিজ হয় 7 দিন আগে, যেহেতু নেগেটিভের ঝামেলা নাই, প্রিন্ট করতে হয় না। তো আমি আর একটু বুঝছি বাজারটা। ঈদুল আজহার বাকি 1 মাস, চূড়ান্ত হওয়া 3টি সিনেমার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে আরও একটির। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোল্যান্ডের সেতিন শহরে 6 বছর ধরে আয়োজিত হচ্ছে বালু দিয়ে ভাস্কর্য তৈরির উৎসব। পেশাদার শিল্পীর পাশাপাশি এবারের আয়োজনে ছোট্ট শিশুদের তৈরি ভাস্কর্য নজর কাটছে পর্যটকদের। নানান সামুদ্রিক প্রাণী আর জলদস্যু জ্যাক স্প্যারোর বালুর প্রতিকৃতি দেখতে অনেকেই ভিড় করছেন সৈকতে। বিশাল আকৃতির এই হাঙরের ভাস্কর্যটি এবারের উৎসবের অন্যতম আকর্ষণ। পঞ্চমবারের মতো আয়োজিত এবারের উৎসবের থিম ঠিক করা হয়েছে দ্য ডিপ সি বা গভীর সমুদ্র, আর তাই নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্রের বিভিন্ন প্রাণীসহ নানা মিথ। পেশাদার ভাস্কর্যদের নেতৃত্বে বালু দিয়ে সৃজনশীলতা দেখানোর সুযোগ পেয়েছে স্থানীয় শিশুরা। আয়োজকেরা বলছেন উৎসবে 400 টনের বেশি বিশেষ ধরনের বালু ব্যবহার করা হয়েছে। ভাস্কর্য তৈরিতে বিশেষ ধরনের বালু দরকার হয়। আমরা খনি থেকে বালু সংগ্রহ করেছি। ভালো মানের বালু সব সময় পাওয়া যায় না, তখন ভাস্কর্য তৈরিতে বেশ কষ্ট পোহাতে হয়। বিশেষ যত্ন নিয়ে নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে ভাস্কর্যগুলো। স্থায়িত্ব ধরে রাখতে ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পানি। স্বাভাবিকের চেয়ে এবারের ভাস্কর্যগুলো দ্বিগুণ সময় স্থায়ী হচ্ছে। এক একটি ভাস্কর্য তৈরিতে প্রায় 1 সপ্তাহের বেশি সময় লেগেছে। তবে এ ধরনের আবহাওয়ায় জ্যাক স্প্যারো ভাস্কর্যটি তৈরি করতে প্রায় 2 সপ্তাহ সময় লেগেছে। জনপ্রিয় চলচ্চিত্র পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের প্রধান চরিত্র জ্যাক স্প্যারোর ভাস্কর্য নিয়ে বেশ উৎসুক দেশি বিদেশি পর্যটকরা। এবারের উৎসব চলবে 20 আগস্ট পর্যন্ত। কাজী আশিক রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টা বাংলাদেশের আয়োজনে। আর শেষ করবো ইউটিউবে সারা জাগানো স্প্যানিশ গান ডেসপাসিতোর কিছু ছবি দেখিয়ে, তার আগে বিদায় নিচ্ছি আমরা। ধন্যবাদ সবাইকে। সাবধানে।